হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2011 PYQS ইন্ডিয়ান হিস্ট্রির যতগুলো কোয়েশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2011-এর সমস্ত কোয়েশ্চেন কিন্তু আজকে সলভ করবো আমরা, মানে তার ম্যাক্সিমাম পার্টটা আজকে সলভ করবো, আগামীকাল আবার বাদবাকি অংশটা সলভ করব। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বছর ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, ট্র্যাডিশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো হচ্ছে আমাদের আলাদা করে একটা সেশন চলছে। তোমরা জানো অলরেডি ইউটিউবে তোমরা প্লেলিস্টে ঢুকলে কিন্তু পেয়ে যাবে। দেখো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2011 কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে ডিসকাস করব। দেখো এই কোয়েশ্চেন থেকে কিন্তু কোয়েশ্চেন ডাব্লিউবিসিএসে আসে বা আসবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কিন্তু মোটামুটি ডাব্লিউবিসিএসের যে কোয়েশ্চেন থাকে তার কিন্তু 15 অর্থাৎ 20 থেকে 25% কিন্তু কোয়েশ্চেন, 20 থেকে 25% কোয়েশ্চেন কিন্তু কি প্রিলিমিনারি কি মেন্সের কোয়েশ্চেন কিন্তু পিওয়াইকিউএস থেকে আসে। সুতরাং পিওয়াইকিউএস যদি আমরা তৈরি করে যাই খুব ভালোভাবে উইথ এক্সপ্লানেশন, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এবার দেখো আমাদের আজকে আমরা যেটা আলোচনা করব, আমাদের এখানে শনিবার করে জিএস ব্যাচ হচ্ছে, শনিবার 11:30 থেকে কিন্তু 3:30 পর্যন্ত। ওখানে স্টুডেন্টদের একটা বেসিক ডিমান্ড কিন্তু আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার করে কিন্তু আলাদা আলাদা করে ইয়ার ওয়াইজ যদি কোয়েশ্চেন আলোচনা করা যায়, তাহলে সেরকম কিন্তু আমরা আজকে প্রথম কোয়েশ্চেনটা দেখো, 2011 সালে ডাব্লিউবিসিএস এর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, বলছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে। আমরা পুরোপুরি বাংলায় দিচ্ছি কোয়েশ্চেনটা। চিরস্থায়ী বন্দোবস্তের ইংলিশটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে? পার্মানেন্ট সেটেলমেন্ট কিন্তু কি এস্টাবলিশমেন্ট করেছিল? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, জন শোর এবং লর্ড বেন্টিং। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্টকে বলা হতো কিন্তু অ্যাকচুয়ালি জমিদারি সিস্টেম, জমিদারি কিন্তু সিস্টেম, এটাই ছিল কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট। দেখো এই জমিদারি সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম ছিল যে সিস্টেমটা উপরে থাকবে অথরিটি ব্রিটিশ গভর্নমেন্ট, তিনি দায়িত্ব দেবেন একজন ইন্ডিয়ানকে। ফার্স্ট অফ অল ইন্ডিয়ানদের কাছ থেকে কিন্তু কৃষকদের কাছ থেকে জমির খাজনা আদায় করবে। যদি খাজনা আদায় করতে না পারে তাহলে টর্চার করবে। কে কাদের টর্চার করবে? ইন্ডিয়ানদের টর্চার করবে। তার মানে দেখো ইন্ডিয়ানদের টর্চার করছে, ইন্ডিয়ানদের চোখে ইন্ডিয়ানরা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ব্রিটিশরা কিন্তু সেই হচ্ছে সায়েন্সের ভাষায় অবিকৃত অবস্থায় আছে। এরা পেমেন্ট পেয়ে যাচ্ছে ইন ক্যাশ। ফার্স্ট অফ অল পেমেন্ট ইন ক্যাশ। ব্রিটিশরা দায়িত্ব দিল জমিদারকে, মিডলম্যান জমিদার কালেক্ট করছে, খাজনা কালেক্ট করছে কাদের কাছ থেকে? কৃষকদের কাছ থেকে, প্রান্তিক সম্প্রদায়, গরিব সম্প্রদায়, কৃষকদের কাছ থেকে, ঠিক আছে? তার মানে খারাপ হচ্ছে কার চোখে? কে বলো? ইন্ডিয়ানদের চোখে ইন্ডিয়ানই কিন্তু খারাপ হচ্ছে, ভারতীয়দের চোখে ভারতীয় খারাপ হচ্ছে। এই সিস্টেমটা খুব বাজে একটা সিস্টেম, খুব জঘন্য সিস্টেম। 1793 খুব ইম্পর্টেন্ট একটা সাল, 1793 সাল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল। এবং তিনি তার সময় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তিনি হচ্ছে বিচারকে, ঠিক আছে, জুডিশিয়ারিকে পুলিশ সিস্টেমের সঙ্গে আলাদা করেছিল। পুলিশ সিস্টেম, পুলিশি ব্যবস্থার সঙ্গে বিচার ব্যবস্থাটাকে কিন্তু তিনি আলাদা করেছিল। ওকে, তিনি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চলো নেক্সট কোশ্চেন আমরা কি দেখবো? নেক্সট কোশ্চেন আমরা দেখবো যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট। দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন এম.এন. যোশী। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কিন্তু নট অনলি
WBCS 11 মনে রাখতে হবে, নট অনলি WBCS এর 2011, মাল্টিপল টাইম কিন্তু রিপিট কোশ্চেনটা। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কারণ আমাদের কোশ্চেন তো বাছাই করতে হচ্ছে আমাদের একাডেমিতে, কারণ যে যে কোশ্চেনগুলো আমাদের এরপরে প্রত্যেকটা 2012, 2013, 2014, 2015, 2016, 2017 সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা 2011 থেকে শুরু করলাম যে এই কোশ্চেনটা কিন্তু মাল্টিপল টাইম কিন্তু রিপিট। তাহলে উত্তর কি হবে? MN যোশী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। দেখো, বিফোর মেমোরি ফেডস, এটা ফেস হয়ে গেছে কোনো কারণের জন্য। দেখো ফেডস, দেখো অ্যান অটোবায়োগ্রাফি, এটা কার লেখা? বিফোর মেমোরি ফেডস অ্যান অটোবায়োগ্রাফি, এটা লেখা হচ্ছে নারিম্যান, ফোলি এস নারিম্যান। কার লেখা বলো? লেখা হচ্ছে ফোলি এস নারিম্যান, তার লেখা কিন্তু বিফোর মেমোরি ফেডস অ্যান্ড অটোবায়োগ্রাফি। ওকে, চলো তারপরে কোশ্চেনটা আমরা দেখব, খুব ভালো একটা কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে? প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, থার্ড সেশন মনে রাখতে হবে। তাহলে 1885, 1885 হয়েছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি মনে রাখতে হবে। WC ব্যানার্জি 1885 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। প্রতিষ্ঠাতা হচ্ছে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কিন্তু কলেজ মনে রাখতে হবে। মুম্বাই এর গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, সংস্কৃত কিন্তু কলেজের হলে ফার্স্ট অধিবেশন বসেছিল, এবং সেই অধিবেশন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। তারপরে 1886, দেন 1887 হলো বদরুদ্দিন তায়েবজি, প্রথম মুসলিম সভাপতি কংগ্রেসের। তার নাম কি? বদরুদ্দিন তায়েবজি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কিন্তু করলো কে? ফাউন্ডারের নামটা অনেকেই কিন্তু তোমরা জানো না। ফাউন্ডারের নাম যারা জানো না অবশ্যই নোট ডাউন করবে। জাতীয় কংগ্রেসের ফাউন্ডার হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, AO হিউম। ঠিক আছে, AO হিউম হচ্ছে জাতীয় কংগ্রেসের ফাউন্ডার। প্রেসিডেন্ট হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, চলো নেক্সট দেখবো আমরা। নেক্সট বলছে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? তোমরা বলো। পালি ভাষায় লেখা, ত্রিপিটক মনে রাখতে হবে। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। মোট কিন্তু 3টে কিন্তু পিটক ছিল মনে রাখতে হবে। যে ত্রিপিটক আমরা এটাকে বলবো, ধরো ত্রিপিটকা, সূত্র পিটকা, বিনয়া পিটকা আর অভিধর্ম পিটকা। তাহলে 3টে পিটক ছিল। এগুলো কিন্তু পালি ভাষায় লেখা। কি ভাষায় লেখা বলো তোমরা? এগুলো হচ্ছে পালি ভাষায় কিন্তু লেখা। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব কি, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রাজা রামমোহন রায়, ফার্স্ট মডার্ন, ইনি হচ্ছে মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। এনাকে বলা হতো মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের প্রথম আধুনিক মানব বলা হতো। ইনি কিন্তু ইনি বিশ্বাসী ছিলেন মনোথেইস্টিক নেচার মনে রাখতে হবে, ইনি মনোথেইজম, একক ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিলেন। ইনি ছিলেন অপোজড, মনে রাখতে হবে, অপোজড টু আইডলিজম। ঠিক আছে, অপোজড টু আইডলিজম, কোনো মূর্তি পূজা করা যাবে না এরকম একটা বিরোধী ছিলেন। মনোথেইজম কনসেপ্টের উপর বিশ্বাসী ছিলেন। ইনি ছিলেন মডার্ন ম্যান
অফ ইন্ডিয়া। এবং এনার বিশেষ কৃতার্থতা যে হচ্ছে, বিশেষ করে 1829 সাল 1829 লর্ড উইলিয়াম বেন্টিং 1835 1835 পর্যন্ত ছিলেন। এবং তিনি কি করলেন, লর্ড উইলিয়াম বেন্টিং এর সঙ্গে কিন্তু একক প্রচেষ্টায় দ্য প্র্যাকটিস অফ সতী প্রথা, তার মানে জানো সতী প্রথা খুব জঘন্য একটা প্রথা, সতী প্রথা। তার হচ্ছে পরিবারের একজন তার বৌদিকে কিন্তু সেম সতী প্রথার মাধ্যমে হত্যা করা হয়েছিল। যদি স্বামী মারা যায়, স্ত্রীর বয়স যাই হোক না কেন, সেই জ্বলন্ত স্বামীর চিতায় কিন্তু স্ত্রীকে দাহ করা হবে। দিস ইজ সতী প্রথা, দ্য ব্যাড অ্যান্ড ক্রুয়েল প্র্যাকটিস। ঠিক আছে, দিস ইজ দ্য সোশ্যাল এভিল ইন হিন্দু সোসাইটি, মনে রাখতে হবে। এই সতী প্রথা কিন্তু অফিসিয়ালি রদ করেছিলেন, বন্ধ করেছিলেন। এটাকে সতী প্রথাকে রদ করার চেষ্টা এর আগেও হয়েছিল আকবর। ঠিক আছে, আকবর একবার কিন্তু বন্ধ করেছিলেন। ঠিক আছে, কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু সতী প্রথাকে কিন্তু অফিসিয়ালি বন্ধ করে দিয়েছিলেন। বুঝতে পেরেছো? চলো নেক্সট আইন করে। নেক্সট, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার কি ম্যাসিডনের রাজা, আলেকজান্ডার দ্য গ্রেট, ম্যাসিডন। ঠিক আছে, ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় তাকে, আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি ভারতে ছিলেন 19 মাস, 19 মান্থ। এবং তিনি আসার পরে তার যে যুদ্ধ, তার নাম হচ্ছে হাইদাসপিস কিন্তু যুদ্ধটা লড়েছিলেন কার সঙ্গে? আলেকজান্ডার ভার্সেস পুরু রাজা, একটা ছোট্ট একটা প্রদেশের রাজা পুরু যুদ্ধে কিন্তু পুরুর সঙ্গে যুদ্ধ হয়েছিলেন, বিশাল যুদ্ধ হয়েছিল। অবভিয়াসলি আলেকজান্ডার জিতে গিয়েছিল, তা সত্ত্বেও যে পুরুর যে বীরত্ব দেখে তাকে কিন্তু তার রাজ্য ফিরিয়ে দিয়েছিল। তিনি 19 মাস ভারতবর্ষে ছিলেন এবং তিনি ব্যাক করতে করতে ব্যাবিলনে গিয়ে তার টাইফয়েড হয়েছিল, টাইফয়েড জ্বর, ফিভার, টাইফয়েড ফিভার হয়ে তিনি কিন্তু মারা যান। তো প্রসঙ্গত উল্লেখ, টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম কি? জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, নট মাইক্রো, মনে রাখবে, মাইকোব্যাকটেরিয়াম টাইফি। তিনি টাইফয়েড জ্বরে কিন্তু মারা গিয়েছিলেন ব্যাবিলনে। ঠিক আছে, এই হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। আচ্ছা, আলেকজান্ডার যে সময় ইন্ডিয়া আক্রমণ করেছিল, সেই সময় রাজা ছিল কিন্তু, মনে রাখতে হবে, ধানানন্দা, NNDA, ধানানন্দ। নন্দ বংশ, মগধে কে ছিল? মগধে ছিল নন্দ ডাইনেস্টি, মনে রাখতে হবে, মগধে ছিল হচ্ছে নন্দ ডাইনেস্টি সেই সময়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ইন দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, অন দ্যাট টাইম দ্য হচ্ছে প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস ওয়াজ JB কৃপালিনী, মনে রাখতে হবে। একটা লং টার্ম ধরে কিন্তু তিনি কিন্তু ছিলেন JB কৃপালিনী। কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু JB কৃপালিনী। এই যে লোকটাকে দেখছো নিচে, মৌলানা আবুল কালাম আজাদ, কলকাতার যে আবুল কালাম যে আজাদ কলেজ তার নামে। এবং ইনি ছিলেন হচ্ছে ফার্স্ট কিন্তু এডুকেশন মিনিস্টার, মনে রাখতে হবে, ইনি ছিলেন এডুকেশন মিনিস্টার ছিলেন কিন্তু কে? মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, আর তোমরা তো জানো নিশ্চয়ই হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, ইনি ছিলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার। ওকে, প্রাইম মিনিস্টার ছিলেন 1950 থেকে, ভোট হয়েছিল 19, মোটামুটি আমরা যদি বলি 17 বছর, 1950 থেকে আমরা বলতে পারি
67, প্রায় কিন্তু 17 বছর কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আফটার দ্যাট আমি যদি আলোচনা করি, প্রেসিডেন্ট ছিলেন ইন দ্যাট টাইম রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ প্রসাদ ছিলেন, এবং রাজেন্দ্র প্রসাদ হচ্ছে 1950 থেকে 1962, মানে 12 বছর কিন্তু তিনি হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন ইন্ডিয়ার। আর পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন প্রায় 17 বছর ধরে কিন্তু ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন। চলো এরপর আমরা কি দেখবো, নেক্সট কোশ্চেন কি দেখবো বলো। নেক্সট কোশ্চেন আমরা যেটা আনবো সেটা হচ্ছে বাবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল, ফিরদৌসি, আফিফ অ্যান্ড বাবর। বাবর ওয়াজ ভেরি এডুকেটেড পারসন অন দ্যাট টাইম। অবভিয়াসলি হি ইজ লুটেরা, তিনি কিন্তু লুটেরা ছিল, লুট করার জন্য ইন্ডিয়াতে এসেছিল। বাবরকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ঠিক আছে। মাতার দিক থেকে তিনি ছিলেন, পিতার দিক থেকে তৈমুর লং, আর মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খাঁ কিন্তু বংশধর ছিল বাবর মুঘল শাসনের দ্য ফাউন্ডার অফ, মনে রাখতে হবে, ফাউন্ডার অফ মুঘল ডাইনেস্টি। ওকে, ডাইনেস্টি, অ্যাকচুয়ালি ডাইনেস্টি না বলে এম্পায়ার বললে ভালো হবে, মুঘল এম্পায়ার। ডাইনেস্টি মানে ছোট একটা, মানে তোমার হচ্ছে রাজত্বকে বলে ডাইনেস্টি, রাজত্ব। এম্পায়ার হচ্ছে সাম্রাজ্য, বুঝতে পেরেছো? মনে রাখতে হবে, ইন দ্য টাইম অফ মুঘল পিরিয়ড, দ্য কিং, দ্য এম্পায়ার ঔরঙ্গজেব, ইন দ্যাট টাইম ম্যাক্সিমাম স্প্রেড হয়েছিল তার কিন্তু সাম্রাজ্যটা, এম্পায়ারটা 4 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। আমি যদি অশোকের সঙ্গে কম্পেয়ার করি, অশোকেরও কিন্তু এত বড় সাম্রাজ্য ছিল না। 4 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, তারপরে কত? 4 মিলিয়ন মানে প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার তার সাম্রাজ্য কিন্তু ব্যাপ্তি ছিল। ওকে, চলো নেক্সট কি আসবে? নেক্সট হচ্ছে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিল? খুব সুন্দর, সারনাথ। দেখো সারনাথে গিয়েছিল আফটার এনলাইটমেন্ট। ঠিক আছে, এনলাইটমেন্টের পরে সারনাথ কোথায় তার আগে বলে দিই, 10 কিলোমিটার অ্যাপার্ট ফ্রম বারাণসী। বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে সারনাথের অবস্থিত, উত্তরপ্রদেশ, অবভিয়াসলি উত্তরপ্রদেশ, ইউপি, উত্তরপ্রদেশ। এবং হচ্ছে গৌতম বুদ্ধ তার স্ত্রীর নাম ছিল যশোদা, আর তার পুত্রের নাম ছিল রাহুল। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। শাক্য বংশের একজন রাজা ছিলেন। তার রাজ জীবনকে ত্যাগ করে তিনি অ্যাসেটিক বা তিনি হচ্ছে লিবারেশন বা মুক্তির জন্য তিনি বা এনলাইটমেন্টের জন্য তিনি গৃহত্যাগ করেন। এবং গৌতম বুদ্ধ তিনি চলে গিয়েছিলেন ফাল্গু নদীর ধারে কিন্তু তিনি প্রথমবার ধ্যানে বসেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। দ্বিতীয়বার আবার ধ্যানে বসলেন এবং সুজাতা নামক এক গোপকন্যা হাত থেকে তিনি পায়েস গ্রহণ করেছিলেন এবং পিপল ট্রি বা অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসেছিলেন। 49 ডেজ, 49 দিনের মাথায় তার মোক্ষ প্রাপ্তি হয়, যেটাকে আমরা বলি এনলাইটমেন্ট 1। আফটার অ্যাকচুয়ালি এনলাইটমেন্ট গ্রহণ করার পরে তিনি তার বাণী 5 জনকে দান করেছিলেন। তিনি তার বাণী কিন্তু 5 জনকে দান করেছিলেন, 5 জনকে তার শিষ্য ডিসিপল। তিনি তার বাণী হচ্ছে 5 জনকে দান করেছিলেন, 5 জন হচ্ছে তার কিন্তু শিষ্য। ওকে, তাহলে সারনাথ হচ্ছে বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন কোথায়? সারনাথে। ওকে, চলো নেক্সট আমরা কি দেখবো? লৌহ মানব, দ্য আয়রন ম্যান ইন ইন্ডিয়া। ওকে, আয়রন ম্যান ইন ইন্ডিয়া কাকে বলবো আমরা? আয়রন ম্যান ইন ইন্ডিয়া বলবো সর্দার বল্লভভাই প্যাটেল। দ্য ফার্স্ট হোম মিনিস্টার, মনে রাখতে হবে, ফার্স্ট হোম মিনিস্টার ইন ইন্ডিয়া। The Iron Man, because 555 মতান্তরে 561 টোটাল রাজ্য, টুকরো রাজ্য বা প্রদেশে
ভারতবর্ষ বিভক্ত ছিল। এই টুকরো টুকরো রাজ্য বা প্রদেশকে নিয়ে তিনি একটা ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করেছিলেন। ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করেছিলেন। ওকে, এত বড় কাজ করেছিলেন এবং খুব শক্ত হাতে দায়িত্ব নিয়ে, তাই তাকে বলা হয় লৌহ মানব বা আয়রন ম্যান। এবং সর্দার বল্লভভাই প্যাটেলের যে মানে বার্থডে 31 অক্টোবর, এই 31 অক্টোবরকে কি বলা হয়? দ্য ডে অফ ইউনিটি। বাবু বলো কি বলা হয়? দ্য ডে অফ ইউনিটি, অর্থাৎ ইউনিটি অর্থাৎ কিন্তু দ্য ডে অফ ইউনিটি মানে আমরা কি বলতে পারি? ঐক্যের বা একতা দিবস। বুঝতে পেরেছো? এবং সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু আছে নর্মদা নদীর তীরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো কি? সাতবাহন। নেক্সট কোশ্চেন বলছে সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কি ছিল? সোপারা। সোপারা ইজ এ পোর্ট ফাউন্ড ইন, কিন্তু মনে রাখতে হবে সাতবাহন ডাইনেস্টি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সোপারা। সাতবাহনের ফাউন্ডার কে ছিল? ডু নো? বলো। ফাউন্ডার অফ সাতবাহন সিমুকা বা সিমুক ছিল কিন্তু ফাউন্ডার। আর গ্রেটেস্ট কিং কে ছিল? গ্রেটেস্ট কিং কে ছিল বলো? গ্রেটেস্ট কিং হচ্ছে গৌতমী পুত্র সাতাকর্ণী বা সাতকর্ণী। গৌতমী পুত্র সাতকর্ণী ছিল গ্রেটেস্ট কিং। অ্যাবাউট এই যে সাতবাহনদের সম্পর্কে, অ্যাবাউট সাতবাহন ডাইনেস্টি, ঠিক আছে, উই ফাইন্ড অ্যাকচুয়ালি এ ইনস্ক্রিপশন, দ্যাট ইজ নাসিক ইনস্ক্রিপশন, হুইচ অথর্ড বাই গৌতমী বলশ্রী, দ্য মাদার অফ গৌতমী পুত্র সাতকর্ণী। ওকে, যেটা সম্পর্কে কিন্তু আমাদের তথ্য দেয়। ওকে, চলো নেক্সট কি বলছে? মুন্ডা বিদ্রোহ। বলো, মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়েছিল? মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899 to 90। খুব ইম্পর্টেন্ট একটা সাল। ছোট্ট কোয়েশ্চেন, খুব মিষ্টি কোয়েশ্চেন, বুঝতে পেরেছো? খুব ভালো একটা কোয়েশ্চেন কিন্তু। মুন্ডা বিদ্রোহ কখন শুরু হয়েছিল? নিশ্চয়ই জানো মুন্ডা, বিরসা উল গুলাম। তথ্য পাই বিরসা মুন্ডা বিখ্যাত যিনি লিডার, আর আমরা পাই বিরসা উল গুলাম। নিশ্চয় অনেকে পড়েছো বিরসা উল গুলাম। ওকে, চলো নেক্সট আমরা কি বলবো? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন হি ইলাহি প্রবর্তন করেন কে বলো? দিন ইলাহি প্রবর্তন করেন হচ্ছে, এখানে হবে আকবর। দিন ইলাহি প্রবর্তন করেন আকবর। আকবর একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। দিন ইলাহি এটা একটা ধর্মমত, ইটস এ ওয়ান কাইন্ড অফ কনসেপ্ট অফ রিলিজিয়ান। এই ধর্মমত প্রবর্তন করেছিলেন কিন্তু আকবর। এবং আকবর আর একটা জিনিস প্রবর্তন করেছিলেন, যে পর বাড়িতে প্রত্যেক দিন সকালে তিনি মানুষের কথা শুনতেন, ওপেন সবার কথা। তার জন্য এই যে প্রথাকে বলা হয় ঝাড়খা দর্শন বা ঝাড়খা দর্শন, ঠিক আছে? ঝাড়খা দর্শন এটা কি? তিনি পর্দার আড়ালে থাকতেন এবং মানুষের কথাকে শুনতেন। কারোর এগেনস্টে কোনো অভিযোগ থাকতো, সে কিন্তু সেখানে গিয়ে বলতে পারতো। তাহলে ঝাড়খা দর্শন কিন্তু এটাও কিন্তু আকবরের দেওয়া। ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে, চলো, তহকিক-ই-হিন্দ। ঠিক আছে, তহকিক-ই-হিন্দ দেখো কার রচনা? তহকিক-ই-হিন্দ রচনা হচ্ছে আল-বেরুনি। ঠিক আছে, আল-বেরুনি হচ্ছে 11th সেঞ্চুরিতে came into India কার সাথে? উইথ, দেখো, মামুদ গজনবী, সুলতান গজনবী বা মামুদ গজনবী এর সময়।
গজনবি এর সঙ্গে কিন্তু ইন্ডিয়াতে এসেছিলেন এবং ইনি ছিলেন একজন কিন্তু পার্সিয়ান স্কলার। পার্সিয়ান মানে নিশ্চয়ই বুঝতে পারছো তার স্থান ছিল হচ্ছে মডার্ন ইরান, বাংলা কথা ইরানিয়ান বা পার্সিয়ান। একজন স্কলার ছিল, অলবেরুনি 11th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসেছিল। কার সাথে? মাহমুদ কিন্তু গজনবির সাথে কিন্তু ইন্ডিয়াতে এসেছিলেন। তার লেখা কুতুবুল হিন্দ বা তহকিকি হিন্দ, কুতুবুল হিন্দ একই বা তহকিকি হিন্দ কিন্তু তার লেখা। চলো নেক্সট হচ্ছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? কোশ্চেনটা খুব ভালো। ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? 1883। 1883 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আমি ডিসকাশন একটু কম করাচ্ছি কারণ অনেকটাই কোশ্চেন আছে তোমাদের জন্য। চলো আচ্ছা, 18 কোন গভর্নর জেনারেল কার্য সময় ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? ইম্পেরিয়াল সিভিল সার্ভিস মনে রাখতে হবে। ইম্পেরিয়াল সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। অ্যাকচুয়ালি ইম্পেরিয়াল সিভিল সার্ভিস প্রবর্তন করে আইন করে গেছিলেন কিন্তু ডালহৌসি 1856 এ। চালু হয়েছিল ক্যানিং এর সময় 1857 এ ক্যানিং এর সময়। আবার ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ইনি প্রথম সিভিল সার্ভিস ইন্ডিয়া চালু করেছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ফাদার, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। তাহলে সিভিল সার্ভিস নিয়ে কি তথ্য হলো? ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস অ্যান্ড হি সেপারেট দ্য পুলিশি সিস্টেম উইথ, কিন্তু মনে রাখতে হবে হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমকে তিনি সেপারেট করেছিলেন। হি ইজ অলসো কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডিউ টু হি এস্টাবলিশড বা হি ইন্ট্রোডিউসড দ্য সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া এট দ্য ফার্স্ট টাইম। বাট আফটার দ্যাট ইন 1956 the Viceroy Lord Dalhousie established the law of imperial civil service, that is Indian civil service. Okay, actually came into force in 1857 in the time of Lord Canning. Came into force, established হচ্ছে Lord Dalhousie, but came into force in Lord Canning, the Viceroy. Okay, এইবার গল্পটা কি হয়েছে? After that in 1950 the Indian civil service, the name of the Indian civil service is changed and renamed করা হলো কি Indian Administrative Service. This is IAS. This is বলো IAS, Indian Administrative Service. Okay, next অমিত্র ঘাত বা অমিত্র চ্যাট, ঠিক আছে? অমিত্র ঘাট, দেখো যে অমিত্র চ্যাটস ভালোবেসে বলতো, কারা বলতো? গ্রিকরা বলতো। কাকে বলতো? বিন্দুসারকে বলতো। মনে রাখতে হবে, নট বিম্বিসার। বিম্বিসার নয় বাবু, বিন্দুসার। বিন্দুসার was the son of Chandra Gupta Maurya. Bindusar was the son of Chandragupta Maurya and the father of Ashoka the Great. Ashoka the Great was the father of the Ashoka the Great, Bindusar. এবং বিন্দুসার কে বলতো গ্রিকরা অমিত্র ঘাত বা অমিত্র চ্যাট, মানে শত্রুদের হন্তাকারী। এবার দেখো বিম্বিসার কি? এই বিম্বিসার হচ্ছে দ্য এম্পায়ার অফ হর্ষাঙ্গ ডাইনেস্টি।
এই হর্ষাঙ্ক ডাইনেস্টির ম্যাক্সিমাম যারা কিং ছিল তারা সব পিতৃহন্তাকারী, পিতাকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেছিল। বিন্দুসার নিয়ে একটা তথ্য দিয়ে রাখি, তোমাদের কাজে লাগবে। বিন্দুসারের ধর্ম কি জানো? আজীবকা। মনে রাখতে, হি বিলিভড আজীবকা সেক্ট। আফটার দ্যাট হিজ সন, তার নাম কি? তার নাম হচ্ছে অশোক, বিলিভড আজীবক and patroness Shaivism, and after that he কিন্তু left from Shaivism and he, মনে রাখতে হবে যে তিনি গ্রহণ করেছিল বুদ্ধিজম ডিউ টু কলিঙ্গ ওয়ার 261, মনে রাখতে হবে, ঠিক আছে? 261 বিসি, 261 বিসিতে কলিঙ্গ ওয়ার হয়েছিল, বিরাট এক রক্তক্ষয়ী কলিঙ্গ ওয়ার। রিপোর্টেড দ্যাট 1,00,000 পিপল ডেড, 1,50,000 পিপল আর ডিপোর্টেড, মানে তার পঙ্গু হয়ে গেছিল, রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু অশোক তিনি শৈবিজমকে ত্যাগ করেছিল, হি লিভ দ্য শৈবিজম অ্যান্ড হচ্ছে, এবং তিনি গ্রহণ করেছিল কি হচ্ছে বুদ্ধিজম। কিন্তু তিনি কিন্তু আজীবকদের কিন্তু বিশ্বাস করতে, বিলিভ করতে। এই অশোকের জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। বিন্দুসার একদম চোখ বন্ধ করে কিন্তু আজীবকা শিখছিল, এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট আমরা কি দেখবো? বাংলায় নির্বিদ্রোহ কবে হয়? সিম্পল কোশ্চেন। আফটার 1857 revolt, after 1857 revolt। ওকে, চলো নেক্সট আমরা কি দেখবো? দেখো বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মামুদ শাহ। কে ছিল বলো? গিয়াসউদ্দিন মামুদ শাহ। ওকে, নেক্সট, নাসিক প্রশস্তিতে কে প্রচার করেছিলেন? অবশ্যই নাসিক প্রশস্তি কে প্রচার করেছে? নাসিক প্রশস্তিতে কার কথা বলা আছে? বলা আছে গৌতমীপুত্র শাক্যন। ওকে, লিখেছিল কে? লিখেছিল হচ্ছে গৌতমী বলশ্রী। গৌতমী পুত্র সাতকর্ণীর কথা বলা আছে, লিখেছে তার মাতা গৌতমী বলশ্রী। ওকে, নাসিক প্রশস্তি। দেখো, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? বলো, কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল ভারতীয় টাকায়? সারনাথ। আবিষ্কৃত হয়েছিল কিন্তু সারনাথ থেকে। সারনাথ উত্তরপ্রদেশে, মনে রাখতে হবে, আর সাঁচি হচ্ছে মধ্যপ্রদেশে। সাঁচি মধ্যপ্রদেশে। ওকে, চলো নেক্সট আমরা দেখব কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? 24শে জানুয়ারি। ডেটটা মনে রাখতে হবে। বলো, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল? 1857। মনে রাখতে হবে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। 24 জানুয়ারি, 24শে জানুয়ারি 1857। মানে which actually the establishment of Kolkata University by which recommendations? মনে রাখতে হবে 1854 the education রিফর্ম হয়েছিল। দিস ইজ Wood's dispatch. After the recommendation of Wood's dispatch, the Calcutta University was formed in
24 জানুয়ারি 1857 ইন দ্য ইয়ার অফ, কিন্তু মনে রাখতে হবে যে সেপয় মিউটিনি। ওকে, চলো নেক্সট। চলো নেক্সট কি দেখবো, ইবন বতুতা কার শাসনকালে এসেছিল? খুব ভালো একটা কোশ্চেন। ইবন বতুতা এসেছিল বলো মোহাম্মদ বিন তুগলকের সময়। তিনি ছিলেন সবচেয়ে বড় শিক্ষিত রাজা তুগলক বংশে, এবং তিনি ছিলেন, তাকে বলা হতো পাগলা রাজা, মানসিক অবসাদগ্রস্ত। কারণটা কি তিনি পাগলা রাজা বলার কারণ? কারেন্সি চেঞ্জ। তিনি আসলেন, এসে বললেন কারেন্সিগুলো সব চেঞ্জ করে দাও, কিন্তু কারেন্সি চেঞ্জ করে দাও, কিন্তু তার যে জালিয়াতি আটকানোর জন্য কোনো ব্যবস্থা করেননি, সব কারেন্সি চেঞ্জ করে দিল, কিন্তু প্রচুর জাল টাকায় রাজ্য পুরো ভরে গেল। তিনি বললেন ক্যাপিটাল চেঞ্জ, এসে ক্যাপিটাল চেঞ্জ, ক্যাপিটাল চেঞ্জ। তিনি এসে বললেন ক্যাপিটাল চেঞ্জ, দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে চলো। মানে কোথায় দিল্লি, কোথায় দৌলতাবাদ, একদম এ প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে চলো, সাউথ নর্থ থেকে সাউথে নিয়ে চলো মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে তিনি দিল্লি থেকে দৌলতাবাদ নিয়ে গেলেন, এবং সেখানকার নাম দিলেন দেবগিরি। আবার সেই দেবগিরি থেকে কিন্তু দিল্লি ফেরত আনা হলো। তো এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে পাগলা রাজা। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো নেক্সট। কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর রাজ্যের মধ্যে প্রায় সংঘর্ষে লিপ্ত থাকতো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। রায়চুর দোয়াব। দুটো রাজ্যের মধ্যে বিজয়নগর এন্ড দ্য বাহমনি কিংডম এস্টাবলিশমেন্ট কে? হরিহর অ্যান্ড বুক্কা। কে? হরিহর অ্যান্ড বুক্কা, হরিহর অ্যান্ড বুক্কা, রায়চুর দোয়াব, মনে রাখতে হবে। চলো নেক্সট। দিল্লির কোন সুলতানি কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ইলতুৎমিশ, বলবান, মোহাম্মদ বিন, অবশ্যই ফিরোজ শাহ তুগলক। এইসব এত ভালো কাজ মানুষের জন্য ফিরোজ শাহ তুগলক ছাড়া আর কেউ করতে পারবে না বা করেনি। ফিরোজ শাহ তুগলক হচ্ছে এমন একজন সুলতান ছিলেন যিনি সত্যি কথা মানুষের কথা ভাবতেন, যে একটা চুরি করে নিয়েছে তাই বলে তার হাত কেটে নেওয়া যাবে না, নাক কেটে নেওয়া যাবে না, কান কেটে নেওয়া যাবে না, পা কেটে নেওয়া যাবে না, অঙ্গহানি করা যাবে না, ক্রুয়েল যে সমস্ত হত্যাকাণ্ড এই সমস্ত করা যাবে না। মানুষের কথা চিন্তা করতেন, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। চলো নেক্সট। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা আমার মৃতদের উপর দিয়ে নিয়ে যেতে হবে? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী অসাধারণ ব্যক্তিত্ব। জন্ম কবে? 1868, 69, 2nd অক্টোবর। এই ডেট 2nd অক্টোবরকে এর জন্য পালন করা হয় ডে অফ নন ভায়োলেন্স। 2nd অক্টোবর ইজ দ্য ডে অফ নন ভায়োলেন্স। মোহনদাস করমচাঁদ গান্ধী, তার বাবা ছিল কাবা গান্ধী, মা ছিল পুতলিবাই। গুজরাটের পোরবন্দরে তার জন্ম হলো, এবং তিনি চলে গেছিলেন হচ্ছে ব্যারিস্টারি পড়তে, এবং সেখান থেকে পাশ করে তিনি চলে গেছিলেন কিন্তু সাউথ আফ্রিকায়, নাটাল ফার্ম তৈরি করেছিলেন। তো এইসব কর্মকাণ্ড করতে করতে যখন গোপাল কৃষ্ণ গোখলে দেখলো যে ভারতবর্ষে গান্ধীর প্রয়োজনীয়তা আছে, ওকে নিয়ে আসতে হবে। 1915 সাল 1915 গান্ধীজি তার জীবনকে পরিবর্তন করে ফেললো। দেখো 1869 to 1915, near about the 46 years apart, the difference of 46 years, তার ছবি আমার টাকায়, মানে আমাদের টাকায়, ভারতীয়দের টাকায়
তাহলে তার 46 বছর বয়স পর্যন্ত তার কিন্তু জীবনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাকে দাদাভাই অ্যান্ড আবদুল্লাহ কোম্পানির হচ্ছে মামলা লড়তে গেছে, তাকে ঘাড় ধাক্কা ধরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, কোনো মামলায় জয়ী হতে পারছে না, কোনো রকমভাবে নাম কামাতে পারেনি। তাই একটা মানুষের ডেভেলপমেন্ট আসলো 46 বছর বয়সে। দিস ইজ দ্য গ্রেট মোটিভেশন। তোমার জীবনের ডেভেলপমেন্ট যে কোনো সময় আসতে পারে। তোমার বয়স তুমি একদম WBCS বা তুমি তোমার জীবনের লক্ষ্যের শেষ দোরগোড়ায় পৌঁছে যাচ্ছ বলে তুমি ভয় পেও না, তুমি তোমার কর্ম করে যাও, গুড কাজ করো, খুব ভালো কাজ করো, গুড কর্ম করো, গুড ওয়ার্ক করো, ফল কিন্তু আসবে একদম ডেফিনেটলি। 1915 পরপর 3টে, খেদা, আহমেদাবাদ, আর হচ্ছে তোমার হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ, এই পরপর তিনটেতেই কিন্তু সফল, বিরাটভাবে কিন্তু গান্ধীর নাম ছড়িয়ে পড়লো, ন্যাশনাল লিডার, জাতীয় নেতা হয়ে গেল মহাত্মা গান্ধী। উত্তর কি হবে? মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, চলো নেক্সট। এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের আলোচনা। তাহলে যে যে কথা আলোচনা হলো সেগুলো মাথায় রাখবে, আর আমরা চেষ্টা করবো এই সেশনটা প্রত্যেক দিন চালিয়ে নিয়ে যাওয়ার, কারণ সামনে আসন্ন WBCS পরীক্ষা কবে কি হতে পারে এই নিয়ে আজকে ডিটেলসে আমরা একটা ভিডিও করেছি, পাবলিশড অলরেডি হয়ে গেছে। তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু কম্পা একাডেমির মধ্যে গিয়ে ভিডিও অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু ভিডিও দেখতে পাবে। ওকে, চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।